2021 সালের মোদি বিরোধী আন্দোলনে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পরিবারের আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠান থেকে মূলত আমরা সেই মোদি বিরোধী আন্দোলনের ঘটনাকে স্মরণ করছি। যারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং রাষ্ট্র সরকারের কাছে সেই ঘটনার বিচার এবং যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানিয়েছি যে সেই শহীদের তালিকা এবং সংখ্যা সেটি প্রকাশ করা এবং তাদের বিচার এবং যথাযথ মূল্যায়নের বিষয়টি যাতে সরকার আমলে নেয়। 2021 সালের মোদি বিরোধী আন্দোলন আপনারা অনেকেই হয়তো জানেন। আমরা যদি একটু স্মরণ করি সেই সময়ের প্রেক্ষাপটটি, যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে আমন্ত্রণ জানিয়েছিল সেই সময়ের ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা, এবং সেই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং তার একটা প্রেক্ষাপট আসলে সেই সময় তৈরি হয়েছিল। 2020 সালে আমরা দেখেছিলাম যে ভারতের শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায়, দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা, নারীরা আন্দোলন গড়ে দিয়েছিল মোদী সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে। এবং 2020 সালের ফেব্রুয়ারিতে সেই সময় দিল্লিতে গণহত্যা সংঘটিত হয়। মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয় এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘটনা ছিল, আগমনের কথা ছিল, তখন থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ, বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল। তার ধারাবাহিকতায় 2021 সালে পরবর্তীতে যখন করোনা হয়, করোনার পর 21 সালে যখন মোদীর সফরের বিষয়টি আসে, তখন বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সেটার বিরোধিতা জানায় এবং তার বিরুদ্ধে প্রতিবাদে নামে। এবং মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত 15 বছরের রাজনৈতিক বা আন্দোলনে অনেক বেশি, কারণ একত হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো একই কাতারে নেমে আন্দোলন করেছিল এবং আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায় এবং সেই হত্যাকাণ্ডে আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনও নিরূপণ করতে পারিনি। কোথাও 17 জন, কোথাও 14 জন, এরকম সংখ্যা আমরা বিভিন্ন পত্রিকা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি। তো আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই, বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। যে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনও নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই, সেখানে মুসলিম, দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে, আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখি যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত। বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে। আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি। 5ই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকেই কিন্তু বারবার করে বলা হয়েছে এবং আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা, লুণ্ঠন ইত্যাদি না ঘটে। তারপরেও 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল, কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের
নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। এই গত 16 বছরে যে বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, পিলখানা হত্যাকাণ্ড, আমরা 2013 সালের যে শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা, এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, বিরোধী দলমতকে দমন করেছে এবং এর সাথে আছে গত 16 বছরে গুমের ঘটনাসমূহ। এই সব কিছুর আসলে বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা সেই বিচারের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বারবার, কারণ আমরা যদি বিচার ছাড়াই সামনের দিকে অগ্রসর হই তাহলে এই বিচারগুলো আর কখনো বাংলাদেশে হবে কিনা আমরা জানি না, এবং যদি বিচার না হয় তাহলে আসলে যে একটা স্বৈর শাসক যে নিপীড়ন নির্যাতন করে পার পেয়ে যায় সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে। আমরা মনে করি যে সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যাতে সেই ধরনের দৃষ্টান্ত যাতে স্থাপন না হয়, বরং স্বৈর শাসকেরা নির্যাতন নিপীড়ন করলে একসময় না একসময় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হয়, এটাই আমাদের, এই দৃষ্টান্তই আমাদের স্থাপন করা উচিত। সেই জায়গা থেকে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, যেহেতু সাম্প্রতিক সময়ে যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রেক্ষিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়। পাশাপাশি আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে শাপলা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোর অনুসন্ধানের সরকার ব্যবস্থা নিয়েছে। একইভাবে মোদী বিরোধী আন্দোলনেও এই ঘটনার অনুসন্ধানে এবং বিচার কার্যক্রমে যাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়, সেই দাবি আজকের আয়োজন থেকে আমরা জানাচ্ছি। এবং আমাদের যেই জাতীয় নাগরিক পার্টির বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের যে 3টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে।